হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। তো কাভার দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন যে ক্যামেরা র ফিল্টার বা ক্যামেরা র যেই প্রসেসর আছে সেটি দিয়ে কিভাবে আপনি ছবি এডিট করবেন, এবং এখানে যে 10টি ব্যবহার অনেকে জানেন না, এই ব্যাপারটা নিয়ে আসলে আজকে আলোচনা করব। আসলে ক্যামেরা র ফিল্টার বা ক্যামেরা র এই যে ব্যাপারটা, এটা অনেক পরে আমরা পেয়েছি। যারা কিনা CS5 ইউজ করতো তারা পাননি। CS6 এ এসে যখন কিনা ক্যামেরার যে র মোডে ছবি তোলা হতো সেটি যখন আপনি ফটোশপ দিয়ে ওপেন করতেন, তখন এই ক্যামেরা র ফিল্টারটি ওপেন হতো। বাট পরবর্তীতে এই ফিল্টারটি আনা যেত না। পরে অ্যাডোবি যেটা করলো সেটা হচ্ছে তারা একটি সিস্টেম নিয়ে আসলো যেটা কিনা ক্যামেরা র, এবং এটা পরে ক্রিয়েটিভ ক্লাউড ভার্সনে হচ্ছে যে নতুন করে এমবেড করা হলো। এখানে আমরা যদি রিকোয়ারমেন্টগুলো দেখি যে আসলে কোন কোন ভার্সনের জন্য আপনার এই রিকোয়ারমেন্টগুলো বা ক্যামেরা র ফিল্টার বা ক্যামেরা র ব্যাপারটি বা প্ল্যাগিনসটি আপনি হচ্ছে আপনার ফটোশপে চালাতে পারবেন। যদি আপনি উইন্ডোজ ইউজার হন সেই ক্ষেত্রে প্রসেসর অ্যাটলিস্ট ইন্টেল কোর টু ডু হতে হবে, অথবা এএমডির আপনার হচ্ছে 64 প্রসেসর হতে হবে। আর অপারেটিং সিস্টেম মাইক্রোসফট উইন্ডোজ 7 অ্যাটলিস্ট হতে হবে। 7 এর আগের যে আপনার অপারেটিং সিস্টেমগুলো ছিল সেগুলো চলবে না। র্যাম অ্যাটলিস্ট 2 GB হলে খুবই ভালো, 8 GB হলে রেকমেন্ডেড, কারণ 8 GB হলে আপনার স্মুথলি ক্যামেরাটাই চলবে। হার্ড ডিস্ক স্পেক্স যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে 2 GB মতো। আর মনিটর রেজুলেশন যেটি হচ্ছে আপনার 1280x800, যেটি কিনা আমরা হচ্ছে যে এইচডি কাউন্ট করতাম, ফুল এইচডি সেটি। আর হচ্ছে তারপর যদি আসি গ্রাফিক্স প্রসেসর, এএমডি হতে পারে, ইন্টেল হতে পারে, এনভিডিয়া হতে পারে, ডিরেক্টক্স X12। তো এই আমার হচ্ছে উইন্ডোজের যারা ইউজার আছেন তাদের এই রিকোয়ারমেন্টগুলো থাকলে আপনি আপনার ফটোশপে ক্যামেরা রোটি চালাতে পারবেন। আর আমি বলি ক্রিয়েটিভ ক্লাউড যে ভার্সনটি আছে সেখানে কিন্তু আপনি বাই ডিফল্ট পেয়ে যাচ্ছেন, সো এটা নিয়ে আপনার টেনশন করতে হচ্ছে না। কিন্তু যারা CS6 ইউজার আছেন তাদের জন্যই আমি এই স্পেক্সটি দেখাচ্ছি। আর যারা ম্যাক ইউজ করছেন তাদের জন্য বলবো যে আপনার প্রসেসর আপনার অ্যাটলিস্ট ইন্টেল প্রসেসর ওই 64 বিট সাপোর্টেড হতে হবে। অপারেটিং সিস্টেম হচ্ছে ম্যাকওএস 10.13 বা এর হায়ার হতে পারে, মোজাবে হতে পারে, সেরিয়া হতে পারে বা ক্যাটালিনা হতে পারে। হার্ড স্পেস অ্যাটলিস্ট হচ্ছে 2 GB লাগবে, এবং র্যাম অ্যাটলিস্ট 2 GB হলে খুবই ভালো। আর 8 GB রেকমেন্ডেড, মানে এটি নর্মালভাবে এইভাবে বলে দেওয়া হচ্ছে যে 8 GB আপনার থাকতে হবে অ্যাটলিস্ট। তার মানে আপনি যদি কোর i3 বা কোর i5 ইউজ করে থাকেন তাহলে ইজিলি তারা ইউজ করতে পারছেন। আর যারা কিনা উইন্ডোজ 7 এর উপরের ভার্সনগুলো চালাচ্ছেন, উইন্ডোজ 10 বা 8 চালাচ্ছেন, তারা এই জিনিসগুলো চালাতে পারবেন। তো এইগুলো স্পেক্স যে আসলে আপনি ক্যামেরা র ফিল্টারটি চালাতে পারবেন কিনা আপনার ফটোশপে, এটির জন্য। আর আমি এখানে ফটোশপ ক্রিয়েটিভ ক্লাউডের 2020 ভার্সন ইউজ করছি। আপনি 2017 ইউজ করতে পারেন বা বিভিন্ন ধরনের ভার্সন ইউজ করতে পারেন। যেমন 2014 থেকে আসলে ক্যামেরার র ফিল্টারটি এমবেড করে দেওয়া হয়েছে, মানে ক্রিয়েটিভ ক্লাউড আসার পরপরই। আর যদি আপনি সিএস ভার্সন ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আলাদাভাবে প্ল্যাগিনসটি ডাউনলোড করে ইনস্টল দিতে হবে। আর সেটার ইনস্টল ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিটেলে দিয়ে দেবো। তো চলুন শুরু করি। যে 10টি ব্যবহার আসলে জানেন না, তো আমি উইন্ডোটি ক্রস করে দিচ্ছি। আমার কাছে কিছু র ইমেজ আছে। তো এই র ইমেজগুলো ইজিলি আপনি যদি সবগুলো একসাথে সিলেক্ট করে আপনার ফটোশপে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, তখন কিন্তু এই ফটোশপে এটি ওপেন হয়ে যাবে। তো সোহাগ আলী, তাকে অনেক ধন্যবাদ। এই ছবিগুলো আমাকে উনি কলকাতা থেকে পাঠিয়েছেন, সো আমার টিউটোরিয়ালের খাতিরে তাকে অনেক অনেক ধন্যবাদ। তো যে কথাটি বলতে যাচ্ছিলাম, যে 10টির মধ্যে 1 নাম্বার তো হচ্ছে ছবিগুলো আপনি সবগুলো একসাথে এডিট করতে পারবেন। তার মানে আমার যদি আমি এখানে এক্সাম্পল হিসেবে 5-6টি ছবি নিয়েছি, বাট আপনার যদি এখানে 150, 200, 300, 250 যতগুলাই ছবি হোক না কেন, আপনি র ছবিগুলো যদি ড্র্যাগ করে ড্রপ করেন সবগুলো আপনি একবার এডিট করতে পারেন। কিভাবে এডিট করতে পারেন? ধরুন আমি এই ছবিটার হচ্ছে যে আপনার ব্রাইটনেস ঠিক করব। ধরুন এই ছবিটার ব্রাইটনেস একটু বাড়িয়ে দিলাম, বা এটার আমি শ্যাডো একটু বাড়িয়ে দিলাম। সো শ্যাডো বাড়ানোর পর দেখুন এখানে একটি অপশন আছে সিলেক্ট অল, সবগুলো সিলেক্ট হয়ে যাবে, এবং এখানে সিঙ্ক দ্য সেটিংস করলে আপনার এই যে আপনি ব্রাইটনেস বাড়িয়েছিলেন এই ব্রাইটনেসটি সব জায়গায় তখন বেড়ে যাবে। এখন দেখুন যে আমার এই জিনিসগুলো ভালো লাগছে না, তাহলে ক্যামেরার ডিফল্টে আমি নিয়ে যাচ্ছি, যেরকম ছিল সেরকম অবস্থায় নিয়ে গেলাম। এখন তারপরের যে পয়েন্টটা, নাম্বার 2 পয়েন্ট, ফেস স্মুথ। অনেকেই যেই প্রশ্নটি আমাকে করে থাকেন যে ভাইয়া আসলে ফেস স্মুথ করার জন্য কি প্ল্যাগিনস ইউজ করব, তার মানে ফেস রিটাচিং যেটাকে আমরা বলে থাকি। ধরুন এখানে আপনার যেই আমরা ছবিটি পাচ্ছি এই ছবিটাতে দেখুন যে একটু স্মুথ করা আমাদের প্রয়োজন পড়ে। তো ফেস স্মুথের কথা আসলে সবচেয়ে আগে বলতে হয় যে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ভাইয়া কোন ধরনের স্মুথটা সবচেয়ে ভালো। এখন কথা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট কোনটা পছন্দ করে। আপনার ক্লায়েন্ট যদি পছন্দ করে একদম চকলেট টাইপের, একদম ধরেন মোম টাইপের,
তাহলে আপনাকে ওই টাইপের এডিট করতে হবে, তার মানে স্মুথ করতে হবে। আর যদি আপনার ক্লায়েন্ট পছন্দ করে যে কিছু টেক্সচার থাকবে যেটি কিনা দেখতে ভালো লাগে, তাহলে আপনাকে সেইভাবে এডিট বা আপনার স্কিনটা রিটাচ করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ক্লায়েন্ট কী চাচ্ছে। আর আপনি যদি নিজে ফটোগ্রাফার হন, তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন যে এই টেক্সচারওয়ালা টোনটা কি ভালো লাগবে, নাকি হচ্ছে আমার একটু মোম টাইপের স্মুথ টোনটা ভালো লাগবে। আর যদি আপনি হচ্ছে যে কোনো এজেন্সিতে কাজ করেন বা মিডিয়া হাউসে কাজ করেন বা অ্যাড ফার্মে কাজ করেন, সেক্ষেত্রে আপনাদেরকে অনেক বড় বড় ছবি তুলতে হয়। তো অ্যাডের খাতিরে অনেক ছবি আপনাকে স্মুথ করতে হয়। তো সেখানেও কথা আসছে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কীভাবে স্মুথ করবেন, কতটুকু স্মুথ করবেন, টেক্সচার দিবেন কি দেবেন না, এই ব্যাপারগুলো। তো এখানে দেখুন যে যে জিনিসটি করতে পারবেন সেটা হচ্ছে স্মুথ করতে পারবেন। কীভাবে স্মুথ করতে পারবেন? দেখুন এখানে একটি অপশন আছে অ্যাডজাস্ট ব্রাশ। তো অ্যাডজাস্ট ব্রাশ দিয়ে আপনি যখন অ্যাডজাস্ট ব্রাশটি পেয়ে যাবেন, তখন কিন্তু এটিকে আপনি ছোট বড় করতে পারবেন থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং প্রেস করে ছোট বড় করতে পারবেন। আর এখানে আপনার হচ্ছে ব্রাশের সাইজ আছে, সেটি করলাম। ফেদার হচ্ছে পাশে দেখুন যে ডটেড লাইনটা দেখাচ্ছে, সেটি হচ্ছে ফেদার। ফেদার মানে হচ্ছে যে আপনি নর্মালি যখন এখানে ব্রাশ করবেন, তারপরেও বাড়তি কিছু জায়গা সফটনেস রেখে দেবে, এটি হচ্ছে ফেদার বলা হচ্ছে। আর এখানে ফ্লো আমি মোটামুটি এরকম রাখি যাতে করে ফ্লোটা ঠিক থাকে। এখন আসুন যে এই ফেসের এই জায়গাটা আমি স্মুথ করব। তো স্মুথ করব কিভাবে? আমি একটু মাস্ক করে নিচ্ছি যে কোন কোন এরিয়া আমার হচ্ছে আমি কাজ করব, সেই এরিয়াগুলো। ধরুন আমার এই জায়গাটুকু আমি হচ্ছে ফেসে স্মুথ করব। তো দেখুন আমি এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্টটি পড়েছে, তার মানে হচ্ছে এখানে একটি সেটিংস। এখন এই সেটিংসে আমি যদি স্মুথ করতে চাই, তো দেখুন এখানে দেখবেন যে শার্পনেস আছে, নয়েজ রিডাকশন আছে। তো আমি যদি নয়েজ রিডাকশন যদি একটু বাড়িয়ে দেই এবং আবার যদি আমি এখানে ট্র্যাক করি এবং দেখুন এখানে শার্পনেস এবং এখানে দেখবেন যে টেক্সচার। তো টেক্সচার যদি আমি কমিয়ে দেই, দেখুন আমি টেক্সচার কমিয়ে এরকম করে দিচ্ছি। তারপর যেটি হচ্ছে যে ক্লিয়ারিটি আমি যদি একটু কমিয়ে দেই, তখন কিন্তু ফেসের এই জায়গাটা আপনার স্মুথ হয়ে যাবে। তার মানে আমি যে জায়গায় এখন আমি ব্রাশ করব, সেই জায়গায় আপনার ক্লিয়ারিটি কমে গিয়ে স্মুথ হবে। তার মানে স্মুথ ব্যাপারটা কি? স্মুথ ব্যাপারটি হচ্ছে একটু আপনার সফট হয়ে যাওয়া। তো এখানে দেখুন আপনার রিডাকশন যেটি আছে, এখানে যেটি আছে, এটি আপনি আপনার মতো করে ঠিক করে নিতে পারেন। এখন দেখি যে বিফোর এরকম ছিল, আফটারে এরকম। আপনি যদি চান এভাবে আপনার সাইডেও দেখতে পারেন, বিফোর এরকম ছিল, আফটারে এরকম। সো এই হচ্ছে ব্যাপার, আপনি স্কিনকে স্মুথ করতে পারছেন। তো আরও ডিটেলে কিভাবে স্কিনগুলো স্মুথ করে এই ব্যাপারগুলো আমি আসলে আরেকটি টিউটোরিয়াল বানাবো, যেখানে ডিটেলভাবে দেখাবো শুধুমাত্র এই টপিকের উপরে। তারপর আসুন দাগ কিভাবে দূর করবেন। দেখুন এখানে আমাদের কিছু স্পট মনে হচ্ছে, যে স্পটগুলো আমি যদি অন্য একটি ছবি দেখি, তো সেই ছবিতে হয়তো বা কোনো দাগ থাকতে পারে বা পেতে পারি আমরা। এই ছবিটাকে যদি আমরা জুম করি, তাহলে দেখুন কি হয়। এই যে ফেসের মধ্যে কিছু দাগ আছে, এই দাগগুলো আমরা কিভাবে রিমুভ করব। তো এখানে একটি টুল আছে, যে টুলটার নাম হচ্ছে আপনার স্পট রিমুভাল টুল। তো আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে দুটি অপশন আপনি পাবেন, একটা হচ্ছে ক্লোন করতে পারবেন, একটা হিল করতে পারবেন। তো আমি হিলে দিয়ে দিচ্ছি। আর সাইজটা আপনি ওই সেমভাবে থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং করে আপনি বড় করতে বা ছোট করতে পারবেন। এখন কতটুকু বড় বা কতটুকু ছোট করব, এই জিনিসটা ডিপেন্ড করে। এখানে আমার দাগ যতটুকু, আমি আপনার ব্রাশ সাইজ ততটুকু রাখছি এবং এখানে একবার প্রেস করলে এটি এখান থেকে আপনার পিক্সেল নিয়ে এটিকে ফিল আপ করছে। এখানে ক্লিক করুন, দেখুন পাশ থেকে সে পিক্সেল নিয়ে এটি ফিল আপ করছে। ঠিক আছে, এখন সাইজের ব্যাপার আছে এবং অপাসিটির ব্যাপার আছে। অপাসিটিটা 100% রাখবেন। যদি অপাসিটি 100% না রাখেন, তাহলে দেখুন আমি ধরুন যে আমি এখান থেকে এই দাগটি দূর করতে চাচ্ছি। এখন আমি অপাসিটি 100% রাখলাম না, তখন কিন্তু এই দাগটি থেকেই যাচ্ছে। দেখুন অপাসিটি মানে হচ্ছে কি, সে এখান থেকে যেই পিক্সেলটি নিয়েছিল সেই পিক্সেলটি এখানে বসেছে। আরেকটু উপায় আছে যে আপনি কোথায় কোথায় দাগ আছে এটি বুঝবেন কিভাবে। এখানে দেখবেন ভিজুয়াল স্পটস, যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে কোথায় কোথায় দাগ আছে। যদি আমি একটু জুম করে ফেলি জিনিসটা, তাহলে দেখুন ছবিটি জুম করলে দেখবেন যে এখানে সাদা সাদা কিছু আননেসেসারি দাগ পাওয়া যাচ্ছে, যেগুলো কিনা আসলে স্পট এখানে চোখের এখানে আছে। তো আপনি এগুলা দেখে দেখেও কিন্তু আপনার এইভাবে রিমুভ করতে পারেন। তো কিভাবে রিমুভ করবেন না করবেন, এই ব্যাপারটা বড় কথা যে এগুলো প্রতিটা টপিকের উপর আমি আসলে একটি করে পূর্ণাঙ্গ টিউটোরিয়াল বানাবো। আর আজকে যেটা বানাচ্ছি সেটি হচ্ছে যে কোন 10টা কাজ আসলে করা যায় ক্যামেরা র ফিল্টার দিয়ে। তো অনেকেই এটা ধারণা ছিল যে আসলে ফটোশপে একসাথে অনেকগুলো ছবি এডিট করা যায় না। তো কি করেন, অনেকে লাইটরুম ইউজ করেন, লাইটরুম থেকে ছবিগুলো এডিট করার পরে আবার নিয়ে আসেন ফটোশপে নিয়ে আসার পরে তাদেরকে করতে হয়। আর ফটোশপে যে ব্যাপারটি হয় যে
আমাদের সবসময় হচ্ছে যখন আমরা ছবি ডেলিভার করি, বিশেষ করে ওয়েডিংয়ের ছবিগুলো, তখন আমাদেরকে লোগো লাগাতে হয় বা কিছু ব্যাপার-স্যাপার থাকে যেগুলো আমরা ফটোশপ ছাড়া আসলে লাইটরুম দিয়ে করাটা একটু কষ্টকর। যারা হ্যাবিচুয়াল ফটোশপে তারা তো অবশ্যই ফটোশপ ইউজ করেন, আর যারা লাইটরুমে হ্যাবিচুয়াল তারা লাইটরুম ইউজ করেন। তো ব্যাপারটা হচ্ছে একেকজনের প্রেফারেন্স একেক রকম। এই হচ্ছে ব্যাপার। তারপরের যে টপিকটি আছে আমাদের, সেটি হচ্ছে যে কালার টোন ঠিক করা। আমরা কিন্তু একটি জিনিস সবসময় গুলিয়ে ফেলি, যে জিনিসটা হচ্ছে কালার কারেকশন আর একটা হচ্ছে কালার গ্রেডিং। তো কালার কারেকশনটা কি, কালার গ্রেডিংটা কি? আপনি এখান থেকে কালার গ্রেডিং এবং কালার কারেকশন দুটাই করতে পারবেন। তো কিভাবে? দেখুন, এখানে হোয়াইট ব্যালেন্সের একটি আপনার ড্রপার চিহ্ন আছে। তো আপনি চাই যে এই চুলের কালার মতো হোক। দেখুন, চুলের কালারে ক্লিক করলে বা ফেসের কালারে ক্লিক করলে সে কিন্তু তার মতো করে নিয়ে নিচ্ছে। দেখুন, আমি যদি ঠোঁটের কালারে ক্লিক করি বা চুলের কালারে ক্লিক করি, বা আমি এখানে যদি আমি স্কিন কালারে ক্লিক করি, তাহলে দেখুন কি হচ্ছে চেঞ্জেসগুলো। হোয়াইট ব্যালেন্স ঠিক করাটাকে বলা হচ্ছে আমাদের কালার কারেকশন, আর নতুন করে কালার দেওয়াটাকে বলা হচ্ছে কালার গ্রেড করা বা গ্রেডিং করা। তো এই যে আমি যে এতগুলো কালার আমি পাচ্ছি বা করতে পারছি, এটি মাত্র সম্ভব হচ্ছে যে র ইমেজটির ফলে। তো যারা কিনা ছবি তুলছেন, ফটোগ্রাফার আছেন, তাদেরকে বলে রাখছি, র ইমেজের সাইজ বেশি হলেও এটি কিন্তু অনেক কার্যকরী। দেখুন, একটি র ইমেজে যখন আমি এখানে দেখব যে অনেকগুলো কালার ব্যালেন্স আমি পেয়ে যাচ্ছি, যেগুলো কিনা ক্যামেরার মধ্যেই ছিল, কিন্তু আপনি যখন এটাকে জেপেগ করে ফেলবেন, জেপিজি করে ফেলবেন, তখন কিন্তু এতগুলো অপশন থাকবে না। ইভেন এতগুলো আপনি প্রোফাইল, অ্যাডোবির প্রোফাইল এতগুলো কিন্তু পাবেন না। সো সব কিছু মিলিয়ে আপনি যদি র মুডে আপনার ছবি শ্যুট করেন, তাহলে অনেকগুলো জিনিস আপনি পেয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় কথা, র মুডে যদি আপনি আপনার ছবিগুলো তোলেন, তাহলে এটাকে যেভাবে খুশি এডিট করতে পারবেন। কারণ বলাই হচ্ছে, জিনিসটা হচ্ছে এর মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে, অনেকগুলো আপনার ডেটা আছে। আর আপনি যখন ওটা জেপেগ করে ফেলছেন বা জেপিইজি করে ফেলছেন, তখন কিন্তু এটা কম্প্যাক্ট করে ছোট একটি ভার্সনে নিয়ে আসছে। হ্যাঁ, ছবির সাইজ ছোট হতে পারে, বাট অরিজিনালি দেখা গেল যে ইমেজে যারা শ্যুট করেন, তাদের এই ছবিগুলো বড় করে বাঁধাই করার ক্ষেত্রে যখন আপনি এক্সিবিশনে দেবেন বা বিলবোর্ডে যাবে আপনার ছবি, তখন কিন্তু আপনার এই মুডটাই কাজে লাগবে। আর ছবি এডিট করার জন্য ক্যামেরার ফিল্টার তো আছেই, যেটা নিয়ে আজকে আমি এতক্ষণ ধরে কথা বলছি। তাহলে দেখলাম যে কালার টোন ঠিক করা। তো এই একটা কালার টোন যদি আমি সবগুলোতে দিতে চাই সেমভাবে, তাহলে সেম প্রসেস, এখানে গিয়ে সিলেক্ট অল এবং আবার এখানে অপশনে গিয়ে সিঙ্ক সেটিংস। তো ওকে করলে এই যে কালার ব্যালেন্সটি আমি করেছিলাম, সেই কালার ব্যালেন্সটি সবগুলো ছবিতে সেমভাবে পড়ে যাবে। তো দেখুন, এই হচ্ছে ব্যাপার। এখন আমি আবার একটু আগের অবস্থায় ফিরে যাই, ক্যামেরার ডিফল্টে চলে যাচ্ছি, ক্যামেরাতে যেভাবে তুলেছিলাম সেই ডিফল্টে চলে যাচ্ছি। এবার আসুন যে আপনার প্রিসেট মেক করা যায়। আমি এর আগেও প্রিসেট মেক করে দেখেছিলাম। এখানে দেখুন, এখানে হ্যান্ড টুল আছে একটি। হ্যান্ড টুলে ক্লিক করলে আপনার আদার্স যেই সেটিংসগুলো সেগুলো চলে আসবে। যেমন আমি এটা এক্সপোজার একটু কমালাম, একটু হাইলাইট কমালাম, একটু হোয়াইটস একটু কমিয়ে শ্যাডো একটু বাড়ালাম। ঠিক আছে, আমি অন্য একটি ছবি নিই, ধরুন এই ছবিটার কথা বলছি। এই ছবিটা আমি চাচ্ছি একটু ব্রাইটনেস বাড়ুক, একটু কন্ট্রাস্ট থাকুক, একটু শ্যাডো আসুক, এবং স্প্লিট টোন থেকে আমি ধরুন যে একটি কালার অ্যাড করছি এই ধরনের, বা আপনার এই ধরনের একটি কালার অ্যাড করছি, ব্যালেন্স করে নিলাম, ধরুন এরকম একটি টোন নিয়ে আসলাম এবং এখান থেকে আমি একটা কিছু কালার দিয়ে দিচ্ছি। এই যে আমি যে সেট আপটা করলাম, এই সেট আপটা আমি চাচ্ছি সবগুলো ছবিতে আমার অ্যাড হবে, এবং এই সেট আপটা যদি আমি প্রিসেট আকারে সেভ করি, প্রিসেট মানে কি, এই সেট আপটাই আমি অন্য ছবিতে অ্যাপ্লাই করব, এটি সেভ করে রাখার ব্যাপারটা আমি চাই যে আমার এই সেটিংসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে। সেক্ষেত্রে কি করব, ছোট্ট একটি এখানে মেনু আছে, সেখান থেকে সেভ সেটিংস। তো আমি সেভ যদি করে ফেলি, আমি একটি নাম দিচ্ছি টিউটোরিয়াল। তো এই নাম দিয়ে আমি ধরুন এখানে আমি সেভ করে রাখছি। এখন এই টাইপের আরেকটি ছবি আমাদের হাতে ছিল, তো এই হচ্ছে সেই ছবিটা। আমি চাচ্ছি এই সেম টোন আমার এই ছবিতে অ্যাপ্লাই হোক। তাহলে কি করব, এই ছোট মেনুতে গিয়ে লোড সেটিংসে যাব এবং ওই যে আমি যে ছবিটি এইমাত্র যে প্রিসেটটি মেক করলাম টিউটো, এটা আমি এখানে এমবেড করে দিলাম। তো এই ক্ষেত্রে যেটি হচ্ছে, একটু লাইটের কালার কারেকশনটা আমাকে করে নিতে হবে। দেখুন, সেম টোন কিন্তু দুটাতে আমার চলে এসেছে। তো ধরুন আপনার একই লাইটের তোলা বা একই লোকেশনে তোলা যদি ছবিগুলোর সেম টোন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সুবিধা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আপনার যে প্রিসেটগুলো আছে আপনি অন্যের সাথে শেয়ার করতে পারছেন। যেমন আমি অনেক সময় অনেক প্রিসেট মেক করি এবং আপনাদের সাথে শেয়ার করে দিই। আর ক্যামেরা ফিল্টার না থাকলে আসলে এটি পসিবল হতো না আর কি। এখানে আমরা কিন্তু দুটি টপিক কাভার করে ফেলেছি, একটা হচ্ছে প্রিসেট মেক করা যায় এবং প্রিসেট শেয়ার করা যায়। তারপর আসুন সময় বাঁচায়। তো সময় কিভাবে বাঁচায়, ধরুন আপনার সেম লাইটে এরকম 50টি ছবি ছিল, সেই 50টা ছবির উপর আপনি একটা প্রিসেট অ্যাপ্লাই করবেন, তাহলে কি আপনি প্রিসেট মেক করে রেখেছেন এবং আপনি আপনার ছবিগুলো এখানে ইম্পোর্ট করার পরে ধরুন
আপনার এই 50টা ছবিতে আপনি সেম প্রিসেট দিতে চান, সেক্ষেত্রে আপনি সেটিংসে গিয়ে জাস্ট সিলেক্ট অল দিতেন এবং দেওয়ার পরে আপনি যদি সিঙ্ক করে দিতেন, এই সেটিংসটা কিন্তু অন্যান্য যে ছবিগুলো ছিল সব ছবিতে অ্যাপ্লাই হয়ে যেত। সেটি 150, 200, 1000, 2000 হোয়াট এভার ইট ইজ। এটাতে কিন্তু আপনার সময়টা অনেক বেঁচে যাচ্ছে। আর দেখুন এখানে কিন্তু অন্যান্য যেই আপনার প্লাগইনস বা বলেন বা অন্যান্য কিছু বলেন, সেখান থেকে কিন্তু অনেক সহজভাবে আপনি কাজ করতে পারছেন। আপনার এখানে আপনি প্রিভিউতে দেখতে পাচ্ছেন কি চেঞ্জ করলে কোন এফেক্টসটা পড়ছে। তো সেই ক্ষেত্রে আপনার জন্য খুবই সহজভাবে কাজ করা হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু মোবাইলে কিন্তু এভাবেই ছবি এডিট করেন। মোবাইলে দেখা গেল যে একটু এক্সপোজার বাড়িয়ে একটু কমিয়ে এভাবে কিন্তু স্ন্যাপসিড বা অন্যান্য যেই সফটওয়্যারগুলো থাকে, তো এরকমই ইজিভাবে আপনি ক্যামেরা রতে ছবি এডিট করতে পারছেন, যেটি কিনা প্রফেশনালি আপনি করতে পারেন। তারপরের টপিক হচ্ছে এক জায়গায় সব পাওয়া যায়। দেখুন এক জায়গায় সব পাওয়া যাচ্ছে বলতে বোঝাচ্ছি, দেখুন এখানে আপনি কালার অ্যাডজাস্ট করতে পারছেন, তারপরে হচ্ছে এখানে হোয়াইট ব্যালেন্স ঠিক করতে পারছেন। দেখুন আমি এখানে ক্লিক করার সাথে সাথে হোয়াইট ব্যালেন্স ঠিক হয়ে গেল। তারপর হচ্ছে আপনি ক্রপ করতে পারছেন। আপনি সবচেয়ে বড় কথা আপনার মেকআপ যে টুলসগুলো আমি যে দেখালাম, যে আপনি স্কিন স্মুথ করতে পারছেন এবং আপনার যে স্পট হিল করতে পারছেন, স্পট রিমুভ করতে পারছেন, এই জিনিসগুলো। তারপর হচ্ছে আপনার কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে চাইলে করতে পারছেন। সব টুলস আপনি একই জায়গায় সব কিছু পেয়ে যাচ্ছেন। তারপরের টপিকে আসি, নাম্বার 10। আমরা স্কিন স্মুথ করার জন্য বা স্কিন রিটাচের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি, প্লাগইনস ইউজ করে থাকি, যেগুলো কিনা আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হয়, যেগুলো কিনা দেখা যায় যে আপনাদের সেটআপের সমস্যা হয়। বাট ক্যামেরা ফিল্টারটি থাকলে আপনি এখানে স্কিন স্মুথ করতে পারছেন, টেক্সচার দিতে পারছেন, আপনি হচ্ছে দাগ রিমুভ করতে পারছেন। ওভারঅল 360 যে সাপোর্টটা, সেই সাপোর্টটা আপনি একটা প্লাগইনস থেকে পেয়ে যাচ্ছেন, যেটি কিনা ফটোশপ আপনাকে দিচ্ছে। তো ফটোশপ একবার ইনস্টল করে ফেললে আপনি ক্যামেরা ফিল্টারটি পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে সাথে সবগুলো ফ্যাসিলিটিস আপনি একইবারে পেয়ে যাচ্ছেন। তো যত বেশি হ্যাসেল ফ্রি ভাবে আপনি ছবি এডিট করতে পারবেন, ততই তো আপনার জন্য সুবিধা। সব ধরনের প্রিসেট তো আপনি অ্যাপ্লাই করে ফেললেন, তারপরে যে কাজটি করতে হবে, যে সবার মনে প্রশ্ন জাগছে যে এইগুলো আমি একেবারে সব কিভাবে সেভ করব, কিভাবে এক্সপোর্ট করব। তো দেখুন এই যে এই ছবিগুলো আমার হচ্ছে ইম্পোর্ট করা হয়েছিল, এখন এখান থেকে আমি করলাম কি সিলেক্ট অলে চলে গেলাম, তারপর ওপেন ইমেজ দিলাম, যেটি কিনা ক্যামেরা র থেকে আপনার ফটোশপের যে মেইন প্যানেলটা আছে সেই মেইন প্যানেলে আপনার হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে একটা একটা করে। তো যে প্রিসেটগুলো অ্যাপ্লাই করেছিলাম সেই প্রিসেট অ্যাপ্লাই হবার পরে আপনার অ্যাড হয়ে যাচ্ছে। তো অ্যাড তো হয়ে গেল। অ্যাড হওয়ার পরে যে কাজটি করতে হবে, ধরুন আপনি এই ছবিটাকে জেপেগ করতে চান, জেপেগে সেভ করতে চান বা পিএইচডি ফাইলে সেভ করে রাখতে চান, তাহলে নর্মালভাবে ফাইলে যাব, ফাইল থেকে আপনার হচ্ছে সেভ। তো সেভ গেলে বা কন্ট্রোল এস বা কমান্ড এস প্রেস করলে আপনার জেপেগ মুডে আপনি সেভ করতে পারবেন, অথবা ফটোশপ আপনার যে পিএইচডি ফরম্যাটে সেভ করতে পারবেন। ধরুন আমি এটাকে জেপেগ দিলাম, দিয়ে সেভ করে দিলাম। একটু সময় নিয়ে এটি হচ্ছে আপনার জেপেগ মোডে সেভ হয়ে যাবে। আশা করছি আজকে টিউটোরিয়ালটি খুবই ভালো লেগেছে, আপনাদের উপকারে আসবে আশা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ছবিগুলো এডিট করা বা ছবি এডিট নিয়ে সবাই বিভিন্ন রকম প্রবলেমে পড়ে, বিশেষ করে যখন আমরা কোনো ইভেন্ট কাভার করে আসি, তার পরের দিন বা 2-3 দিনের মধ্যে ক্লায়েন্ট আমাদের কাছে ছবি চায়। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই ক্যামেরা ফিল্টারটি আমাদের অনেক অনেক হেল্প করবে। যারা কিনা লাইট রুমে অভ্যস্ত না, তারা এই ফটোশপ দিয়ে ক্যামেরা প্রিসেট দিয়ে বা ক্যামেরা ফিল্টার দিয়েই হচ্ছে আপনি বাঞ্চ অফ ফটো একই সাথে এডিট করে ফেলতে পারবেন। তো হ্যাপি ফটোগ্রাফি, ভালো থাকবেন সবাই, ভালোভাবে এডিট করুন। নেক্সট এপিসোডে কথা হবে আবার। আমি ASMR আজকের মতো AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।